বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জমশেদ আলী তালুকদার, সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, সালন্দর ডিগ্রি কলেজ, সালন্দর, ঠাকুরগাঁও। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন। এই অধ্যায় থেকে পৃথিবীর গঠন এই অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব। পৃথিবীর গঠন অধ্যায়ের ভূমিরূপ, বিভিন্ন রকম ভূমিরূপ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর নিখুঁতভাবে এই পৃথিবীকে তৈরি করছেন। ভূপ্রকৃতির আলোচনায় দেখা যায় সারা পৃথিবী কোথাও উঁচু নিচু, কোথাও পাহাড় পর্বত, কোথাও নিম্নভূমি, বিচিত্রভাবে বিচিত্র রূপে এই পৃথিবী গঠিত। আলোচনার সুবিধার জন্য সমস্ত পৃথিবীর ভূপ্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। প্রথমত 1 নম্বর হচ্ছে পর্বত, দ্বিতীয় হচ্ছে মালভূমি, তৃতীয় হচ্ছে সমভূমি। অর্থাৎ সমস্ত ভূপ্রকৃতিকে আলোচনার সুবিধার জন্য, সমস্ত ভূপ্রকৃতিকে আলোচনার সুবিধার জন্য তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়: মালভূমি, পর্বত ও সমভূমি। এর আগের ক্লাসে আমি পর্বত সম্বন্ধে আলোচনা করছি, মালভূমি সম্বন্ধে আলোচনা করা হয়ে গেছে। আজকের আলোচনা করব আমি সমভূমি। সমভূমি বা প্লেন সমুদ্রপৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলা হয়। আমি আবার বলছি, সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলা হয়। পৃথিবীর মোট স্থলভাগের অর্ধেক হলো সমভূমি আর অর্ধেক হলো অন্যান্য। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি, আর আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম। পৃথিবীর বৃহত্তম সমভূমি ইউরেশিয়া। পৃথিবীর বিখ্যাত সমভূমি ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে অবস্থিত। এই সমভূমিকে ইউরেশিয়ার সমভূমি বলা হয়। আমরা বোর্ডে ছবিতে দেখতে পাচ্ছি যে পৃথিবীর মানচিত্র দেখানো হচ্ছে। এই মানচিত্রে বিভিন্ন সমভূমিগুলির অবস্থান দেখানো হচ্ছে, যে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ এবং এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ। এই পৃথিবীর মানচিত্রে যে সমভূমিগুলি আমরা দেখতেছি, উত্তর আমেরিকা মহাদেশে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে বিশাল একটা সমভূমি। এই অংশকে বলা হচ্ছে মধ্য সমভূমি। এটাকে বলা হচ্ছে আটলান্টিক উপসাগরীয় সমভূমি। দক্ষিণ আমেরিকার সমভূমির উত্তর অংশটাকে বলা হচ্ছে আমাজন সমভূমি, আর নিচের অংশটাকে বলা হচ্ছে পারানা প্যারাগুয়ে সমভূমি। ইউরোপ এবং এশিয়া মহাদেশ মিলে বিস্তীর্ণ এক সমভূমি দেখা যায়, যেটাকে একত্রে আমি কিছুক্ষণ আগে বললাম ইউরেশিয়ার সমভূমি বলে। এর এই অংশকে বলে ইউরোপীয় সমভূমি,
আর এই অংশটাকে বলা হচ্ছে সাইবেরিয়ার সমভূমি। এছাড়া ভারতের উত্তর দিকে হিমালয়ের এই অংশ জুড়ে সিন্ধু এবং গঙ্গার উপত্যকায় যে সমভূমি, এটাকে বলা হয় সিন্ধু গাঙ্গেয় সমভূমি। অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যখানে সমভূমি দেখা যায়, এটাকে বলা হচ্ছে মধ্য এশিয়ান সমভূমি। তাহলে আজকের আলোচ্য বিষয় আমি আগেই বলছি সমভূমি। আমরা পৃথিবীর বিভিন্ন সমভূমিগুলির অবস্থান আমরা দেখলাম। পৃথিবীর মানচিত্রে বিভিন্ন সমভূমিগুলির অবস্থান আমরা দেখলাম, এবং এটাও আমরা আলোচনায় দেখলাম যে পৃথিবীর যে স্থলভাগ ভূপ্রকৃতির এর অর্ধেকই হলো সমভূমি আর অর্ধেক হলো অন্যান্য সমভূমি। এর আগে আমি বলেছি পর্বত, মালভূমি, আজকে আসছি আলোচনায় সমভূমি। সমভূমি সৃষ্টির কারণ কি? সমভূমি সৃষ্টির পিছনে নানাবিধ কারণ আছে, যেগুলি কারণগুলি আমি এক এক করে এখন আলোচনায় নিয়ে আসব। সমভূমি সৃষ্টির কারণ হলো সঞ্চয় প্রক্রিয়া ফলে সমভূমির সৃষ্টি হতে পারে, ক্ষয় প্রক্রিয়া ফলে সমভূমির সৃষ্টি হতে পারে, ভূ আলোড়নের ফলেও সমভূমির সৃষ্টি হতে পারে। নানাবিধ কারণে ভূমির সৃষ্টি হয়। সেই কারণগুলোর ভিতরে প্রধানত তিনটি কারণ আমরা আলোচনায় নিয়ে এসেছি। একটা হলো সঞ্চয় প্রক্রিয়ার ফলে সৃষ্ট সমভূমি, দ্বিতীয় হলো ক্ষয় প্রক্রিয়ার ফলে সৃষ্ট সমভূমি, তৃতীয় হলো ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি। সঞ্চয় প্রক্রিয়ার ফলে কিভাবে সমভূমি সৃষ্টি হয়? কোনো অঞ্চলে নদীর মাধ্যমে পলি জমা হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা জমা হয়, বায়ু প্রবাহের মাধ্যমে সূক্ষ্ম বালুকণা লোয়েস জমা হয়, হিমবাহের মাধ্যমে হিমবাহের গ্রাবরেখার দ্বারা পলি, মাটি, কাদা ইত্যাদি জমা হয়ে সঞ্চিত হয়ে যখন কোনো সমভূমির সৃষ্টি করে, তখন সেটাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি বা সঞ্চয় প্রক্রিয়ায় গঠিত সমভূমি। প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি প্রভৃতি সমভূমিগুলি সঞ্চয় প্রক্রিয়ার ফলে গঠিত। এরপরে আলোচনা আসছে আমি ক্ষয়জাত সমভূমি বা ক্ষয় ক্রিয়ার ফলে সমভূমি সৃষ্টি হয়। বিভিন্নভাবে ভূপ্রকৃতি ক্ষয় হচ্ছে। সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ক্ষয়ক্রিয়া চলমান আছে এবং ভবিষ্যতেও এই ক্ষয়ক্রিয়া চলমান থাকবে। তো দেখা যায় বিভিন্নভাবে ভূপ্রকৃতি ক্ষয় হয়ে নদীর দ্বারা ক্ষয় হয়, সমুদ্রের দ্বারা ক্ষয় হয়, বায়ুর দ্বারা ক্ষয় হয়, হিমবাহের দ্বারা ক্ষয় হয় ইত্যাদি বিভিন্নভাবে ক্ষয় হয়ে উঁচু ভূমি ক্ষয় হয়ে যখন সমভূমির সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ক্ষয় প্রক্রিয়া ফলে সৃষ্ট সমভূমি। যেমন সমপ্রায় সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি, বায়ু সৃষ্ট সমভূমি ইত্যাদি হলো ক্ষয় প্রক্রিয়া ফলে সৃষ্ট সমভূমি। এরপরে আছে ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কিছু অংশ উঁচু হয়ে যায় বা কিছু অংশ নিচু হয়ে যায়। ভূ আলোড়নের ফলে যখন চুক্তি বা ফাটলের সৃষ্টি হয়, তখন ভূভাগের কোনো অংশ উঁচু হয়ে উপরের দিকে উঠে যায়, আবার কোনো অংশ নিচু হয়ে নিচের দিকে নামে যায়। তো এইভাবে বিভিন্ন সমভূমির সৃষ্টি হতে পারে। যে ভূভাগটা উঁচু ছিল, এটা ভূ আলোড়নের ফলে নিচু হয়ে যখন সমভূমির পর্যায়ে চলে আসে, তখন এই ধরনের সমভূমিকে কি বলা হয়? বলা হয় ভূ আলোড়নের ফলে সৃষ্ট সমভূমি। তো সমভূমি সৃষ্টির কারণগুলি আমরা জানলাম। সঞ্চয় প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়, ক্ষয় প্রক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়, আর ভূ আলোড়নের ফলে সমভূমির সৃষ্টি হয়। এখন আমি প্রথমে আলোচনা করছি ক্ষয়জাত সমভূমিগুলো কী কী, ক্ষয়জাত সমভূমিগুলি কত প্রকার, এগুলি আলোচনা আমরা করব। ক্ষয়জাত সমভূমির আলোচনার প্রথমে দেখা যাচ্ছে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, সূর্যের তাপ, পানির স্রোত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি
ক্ষয় হতে 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 এক পর্যায়ে এটা আর উঁচু মালভূমি বা পর্বত বা পাহাড় এই পর্যায়ে থাকে না, এটা ক্ষয় হয়ে সমুদ্র সমতলের লেভেলে যখন চলে আসে তখন সেটাকে বলা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। যেমন ইউরোপের হলো ফিনল্যান্ড, উত্তর আমেরিকার হলো হাডসন উপসাগর তীরবর্তী সমভূমি, এগুলি হচ্ছে ক্ষয়জাত সমভূমি। বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়ে হয়ে এই সমভূমিগুলি গঠিত হয়। এই জন্য এই সমভূমিগুলি আলোচনার সুবিধার জন্য যে ক্ষয়ের যে প্রক্রিয়ার ফলে, ক্ষয়ের যে ধরনের ফলে বা ক্ষয়জাত মালভূমি সমভূমিগুলি কি পদ্ধতিতে ক্ষয় হলো এরপর ভিত্তি করে আলোচনার সুবিধার জন্য ক্ষয়জাত সমভূমিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আলোচনার সুবিধার জন্য ক্ষয় প্রক্রিয়ার উপর ভিত্তি করে যে সমভূমিগুলি গঠিত সেগুলিকে বিভিন্ন ভাগে বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমে আমি আসছি নদী বিধৌত সমভূমি। আমরা জানি নদীর ক্ষয়কার্যের ফলে উঁচু ভূভাগ, মালভূমি এগুলি পর্যায়ক্রমে ক্ষয় হতে থাকে। নদীবিধ ক্ষয় হতে 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 একসময় দেখা যায় এই উঁচু ভূমি আর উঁচু পর্যায়ে নাই, এটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে এটা নিম্নভূমির পর্যায়ে চলে আসছে, অথবা এটা ক্ষয় হতে হতে সমভূমির একটা পর্যায়ে আসছে ঠেকছে, তখন সেটাকে আমরা বলছি নদী বিধৌত সমভূমি। নদীর ক্ষয়কার্যের ফলে এই সমভূমিগুলোর সৃষ্টি, সেই জন্য এটাকে বলা হচ্ছে নদী বিধৌত সমভূমি। এবার আসছে হিমবাহ সমভূমি। হিমবাহ বলা হচ্ছে যে প্রাচীনকালে পৃথিবী একসময় সারা পৃথিবী বরফ দ্বারা আবৃত হয়ে গেছে। আমরা যখন বিভিন্ন যুগ পড়ি, টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন যুগ, সাম্প্রতিককালের যুগ, এই সময় দেখা যায় যে একটা সময় পৃথিবীর উপরে গেছে যে সময় পৃথিবীর সমস্ত ভূভাগ হিমবাহ দ্বারা বলছে এটা আবৃত ছিল। পরে এই হিমবাহ গলে যাওয়ার কারণে অথবা পাহাড়ের উপরে, পর্বতের উপরে যে হিমরেখা থাকে, হিমরেখার নিচে যখন হিমবাহ চলে আসে তখন এটা গলে যায়। গলে যাওয়ার ফলে হিমবাহের যে পানি, এই পানিটা প্রবাহিত হয়ে যখন যাওয়ার সময় বিভিন্ন কাদা, মাটি, বালি ইত্যাদি যখন বহন করে নিয়ে যায়, বিভিন্ন গ্রাবরেখার সৃষ্টি করে নিচু জায়গায় জমা করে, এইভাবে যে সমভূমিগুলোর সৃষ্টি হয় হিমবাহের ঘর্ষণের ফলে। উপরে পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহ আসতেছে, আসার সময় পানিতে অথবা এই বরফের চায়ের ঘর্ষণের ফলে আস্তে আস্তে ক্ষয় হতে উঁচু নিচু জায়গাগুলি ক্ষয় হয়ে যখন সমতল ভূমিতে পরিণত হয়, তখন সেরকম সমভূমিকে বলা হচ্ছে হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি যেমন উত্তর আমেরিকা উত্তরাংশে এ ধরনের সমভূমি আমরা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ কর্তৃত সমভূমি বা তরঙ্গের আঘাতের ফলে হচ্ছে ওয়েভ কাট প্লেন বা তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গের আঘাতে আঘাতে যে সমভূমির সৃষ্টি হয়, ভূভাগটা ক্ষয় হয়ে যায় যে সমভূমির সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। আমি এখানে ছবিতে দেখাচ্ছি তরঙ্গ কর্তৃত সমভূমি। এখানে দেখানো হচ্ছে যে এই ভূভাগটা, এটা একটা সমুদ্র আমরা দেখতে পাচ্ছি এখানে। সমুদ্রের পাশেই এই ভূভাগটা, এটা হচ্ছে আস্তে আস্তে সমুদ্রের ঢেউ আঘাত করে, আঘাতের ফলে এই জায়গাটা ক্ষয় হয়। ক্ষয় হইতে 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 এক সময় এটা আর বেশি উঁচু থাকে না। এই ভূভাগটা অনেক উঁচু, সেই তুলনায় এটা অনেক নিচু। এই সমুদ্রের তরঙ্গের আঘাতে ক্ষয়িত হতে 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 এইটা এক সময় সমভূমি পর্যায়ে চলে আসছে বা সমভূমি লেভেলে চলে আসছে, তখন এটাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। যেমন নরওয়ের উপকূলে আমরা এই ধরনের সমভূমি দেখতে পাই। বলা হচ্ছে যে নরওয়ে উপকূলে আমরা এই ধরনের সমভূমি দেখতে পাই। এটাকে বলা হচ্ছে কি সমভূমি? যে তরঙ্গ
কর্তৃত সমভূমি। তরঙ্গের আঘাতের ফলে তরঙ্গের ধাক্কায় ক্ষয় হয়ে হয়ে এ ধরনের সমভূমি সৃষ্টি হয়, বিধায় এটাকে বলা হয় তরঙ্গ কর্তৃত সমভূমি। এরপর আসছে মরুময় সমভূমি। মরুময় সমভূমি আসলে আমি আলোচনা করছিলাম ক্ষয় প্রক্রিয়া বলে এই সমভূমিগুলোর সৃষ্টি, সেগুলোর ভিতরে এখন আমি আলোচনা করছি মরুময় সমভূমি। মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে বিভিন্ন রকম ভূমিরূপের সৃষ্টি হয়। মরুভূমিতে যখন প্রবল বেগে বায়ু প্রবাহিত হয় তখন বায়ুর সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, যেটাকে লয়েস বলা হয়, এগুলি প্রবাহিত হয়। এই প্রবল বায়ু প্রবাহ মরু অঞ্চলের একটা বৈশিষ্ট্য। এই প্রবল বায়ু প্রবাহের ফলে বালুকণার আঘাতে উঁচু জায়গাগুলি ক্ষয় হয়ে যায় এবং সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণাগুলি বায়ু প্রবাহের সঙ্গে প্রবাহিত হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়ে যায়। স্থানান্তরিত হওয়ার ফলে উঁচু জায়গাটা আর আগের মতো উঁচু থাকে না। তখন এইটা সমভূমির পর্যায়ে যখন উচ্চতা চলে আসে তখন এটাকে বলা হয় মরুময় সমভূমি। তখন সেটাকে বলা হচ্ছে মরুময় সমভূমি। যেমন আলজেরিয়ার সমভূমি, লিবিয়া, মিশরে এই জাতীয় সমভূমি দেখা যায়, এটাকে বলা হয় মরুময় সমভূমি। এখন আমি আসছি সঞ্চয়জাত সমভূমি। আমি আগেই বলছি যে আমরা আলোচনা করতেছি সমভূমি পর্যায়ে, তো সমভূমি সম্বন্ধে আলোচনা করতেছি। সমভূমির কারণ বললাম, কীভাবে সমভূমি, কী কী কারণে সমভূমি তৈরি হয়। এখন সমভূমি তৈরির যে কারণগুলি, সে কারণগুলোর ভিতরে আমরা ব্যাখ্যা আসতেছি যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়জাত সমভূমি গঠিত হয়। সে প্রাকৃতিক শক্তিগুলার প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়ার কারণে বিভিন্ন রকম নামকরণ করছি, সেখান থেকে আমি আলোচনা করলাম। প্রথমে ক্ষয়জাত সমভূমির ভিতরে নদী বিধৌত সমভূমি, হিমবাহ সমভূমি, তরঙ্গ কর্তৃত সমভূমি, মরুময় সমভূমি ইত্যাদি হলো ক্ষয়জাত সমভূমি। এরপর আমি আসছি সঞ্চয়জাত সমভূমি। জমা হয়ে হয়ে, সঞ্চয় অর্থ জমা হয়ে, পলি জমা হয়ে, ধূলিকণা জমা হয়ে, বালুকণা জমা হয়ে যখন কোনো সমভূমির সৃষ্টি করে তখন সেটাকে বলা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। নদীর দ্বারা, হিমবাহের দ্বারা, বায়ুপ্রবাহের দ্বারা বিভিন্ন পলি, কাকর, বালু, ধূলিকণা বিভিন্ন নিম্নভূমিতে সঞ্চিত হয়ে জমা হয়ে যখন নিম্নভূমি উঁচু হয়ে যায় আর নিম্নভূমি থাকে না, তখন সেটাকে বলা হয় সঞ্চয়জাত সমভূমি। তখন সেটাকে বলা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। এখন সঞ্চয়জাত সমভূমির বিভিন্ন ভাগ সম্বন্ধে আমি আলোচনা করব। সঞ্চয়জাত সমভূমি কিভাবে সঞ্চিত হলো, সেই সঞ্চয়ের প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই সমভূমিগুলির নামকরণ করা গেছে। যেমন প্রথমে আসছে পলল সমভূমি। নদী বিধৌত হওয়ার ফলে, নদীর প্লাবনের ফলে পলি জমা হয়ে যে সমভূমি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পলল সমভূমি। পলল সমভূমিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পাদদেশীয় পলল সমভূমি, একটা হলো প্লাবন সমভূমি, আর একটা হলো বদ্বীপ সমভূমি। তাহলে পলল সমভূমিকে আমরা তিন ভাগে দেখলাম, একটা হলো পাদদেশীয় পলল সমভূমি, দুই হচ্ছে প্লাবন সমভূমি, তিন হচ্ছে বদ্বীপ সমভূমি। পাদদেশীয় পলল সমভূমি বলা হচ্ছে পাহাড়িয়া অঞ্চলে নদী যখন প্রবাহিত হয়, নদীর প্রবাহের ফলে ওই অঞ্চলের ধূলিকণা, বালুকণা, কাকর, মাটি ইত্যাদি বহন করে নিয়ে আসে নিম্ন ভূমিতে সঞ্চিত হয়ে যখন পাহাড়ের পাদদেশে কোনো সমভূমির সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। পাদদেশীয় পলল সমভূমি। দ্বিতীয় আমি আসছি প্লাবন সমভূমি। যখন বন্যা হয়, বন্যার সময় দেখা যায় নদী তার দুই কূল ছাপায় প্রবাহিত হয়, এর ফলে বন্যার পানিতে পলি, মাটি ইত্যাদি নদীর দুই কূলে চলে যায়। নদী থেকে বালি, কাকর, কাদা, মাটি ইত্যাদি বন্যার পানির সময় প্রবাহিতে অন্যদিকে যাওয়ার ফলে এগুলি যখন জমা হয়ে যে সমভূমির সৃষ্টি করে তখন সেটাকে বলা হচ্ছে
প্লাবন সমভূমি। আমি ছবিতে দেখাবার চেষ্টা করতেছি। নদী প্রবাহিত হচ্ছে, মাঝখান থেকে একটা নদী দেখা যাচ্ছে, এটা প্রবাহিত হয় দুই কূলের দিকে প্রবাহিত হয়ে এ পাশেও নিম্নভূমি, উভয় পাশে নিম্নভূমি, এগুলোতে পলি জমা হয়ে হয়ে যখন সমভূমির সৃষ্টি করে তখন সেটাকে বলা হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি। এরপরে আসছে বদ্বীপ সমভূমি বা হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি, বদ্বীপ সমভূমি, এই সমভূমিগুলি আমরা ছবিতে দেখলে আলোচনা করতে পারবো। যে দেখা যাচ্ছে কি নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত আসার সময় নদী মূল উৎস থেকে যখন নিচের দিকে আসে ক্রমান্বয়ে যখন সাগরে মিলিত হয় তখন দেখা যায় যে অসংখ্য শাখা প্রশাখায় নদী বিভক্ত হয়ে যায়। ফলে এই যে স্রোতস্বিনী শাখাগুলির মাঝখানে মাঝখানে পলি জমা হয়ে হয়ে যে সমভূমির সৃষ্টি করে সেগুলোকে বলা হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি। এইভাবে হচ্ছে হিমবাহ যখন প্রবাহিত হয় পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহ নিচের দিকে আসে তো হিমবাহের পানিতে কাদা, বালি, কাঁকড়, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে যখন চলে আসে আশেপাশে অঞ্চলে জমা হয়, জমা হয়ে যে সমভূমির সৃষ্টি করে এই সমভূমি উপর থেকে নিচের দিকে আসছে, এই সমভূমিকে আমরা বলছি হিমবাহ সমভূমি। তাহলে আজকে আমি আলোচনায় যেটুকু নিয়ে আসলাম সেটা হলো যে সমভূমি সম্বন্ধে আলোচনা করলাম। সমভূমিকে আমরা আলোচনার সুবিধে বিভিন্ন ভাগে ভাগ করছি। আজকের আলোচনার ভিতরে আমি আলোচনা করলাম ক্ষয়জাত সমভূমি, আলোচনা করলাম সঞ্চয়জাত সমভূমি। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবা। আর অনলাইন ক্লাসগুলি যেগুলি হয় এই ক্লাসগুলি বারবার এগুলি নিয়ে আলোচনা করবা। ঘরে থাকার চেষ্টা করো, স্বাস্থ্যবিধি মানে চলার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।